আমি পূর্বে বলেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন আমরা বিভিন্ন ইতিহাস সম্পর্কে জেনেছিলাম। স্থাপত্যের ইতিহাস, যানবাহনের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পর ইতিহাস, আর বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসটা বাকি ছিল, আর ইতিহাসের বিভিন্ন মাধ্যমগুলো বাকি ছিল। তো সেগুলো শেষ করে চ্যাপ্টারটা শেষ করব। আর আগের দিনের পিডিএফ যেগুলো ছিল সেগুলো দেখেছিলি তো? হ্যালো, বিজ্ঞান চর্চার যে ইতিহাস, এটা এই চ্যাপ্টারে যা কিছু আছে, মানে মেনলি যেগুলো আছে সেগুলো পরে আমরা আবার ভালোভাবে করব। তো এখানে যেটা মনে রাখতে হবে, সেটা হলো কয়েকটা সাল এখানে মনে রাখতে হবে। প্রশান্ত চন্দ্র মহালনবিশ বিখ্যাত এক গণিতশাস্ত্রী, গণিতবিদ এবং সংখ্যাতাত্ত্বিক। তিনি 1931 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই প্রতিষ্ঠা করেছিলেন। আইএসআই এর নাম শুনেছিস তো নিশ্চয়ই সবাই? না না দাদা। হ্যাঁ, এটা খুব বিখ্যাত একটা ইনস্টিটিউট। মানে ম্যাথমেটিক্সের দিক থেকে আইএসআই এবং সিএমআই ভারতের মধ্যে এখন অব্দি মানে সব থেকে উন্নত। এবার একজনকে জয়েন হচ্ছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। এটা মনে রাখতে হবে, 1931 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই প্রতিষ্ঠিত হয়। আর ভারতে পঞ্চবার্ষিকী যে একটা পরিকল্পনা করা হয়, মানে শিক্ষার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারেও, এই পঞ্চবার্ষিকী মানে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় নেওয়া হয়েছিল, মানে স্বাধীনতার পরে। সেগুলো সম্পর্কে আমরা শেষ চ্যাপ্টারে পড়বো। শেষ চ্যাপ্টারে বা তার আগের চ্যাপ্টারে কোনো একটা চ্যাপ্টারে আছে। আর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল, তার জনক ছিলেন এই প্রশান্ত চন্দ্র মহালনবিশ। উনি এই দুটি কাজ মেনলি করেছিলেন, তো এই দুটো মনে রাখতে হবে। আর এখানে আরো কিছু দেখ, এখানে ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড, হিন্দুস্তান মেশিন টুলস, হিন্দুস্তান এরোনটিক্যালস লিমিটেড এসবের নাম দেওয়া আছে। তো এগুলো মনে রাখার তেমন দরকার নেই, তবে হিন্দুস্তান মেশিন টুলসটা মনে রাখতে হবে। সালটা মনে রাখার দরকার নেই, শুধু নামটা, মানে যাতে নামটা বললে মানে বোঝা যায় যে এরকম একটা ছিল কিছু একটা। এমসিকিউ দিতে পারে। আর আরেকজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, তার নাম ছিল হোমি জে ভাবা। এখানে ছবিও দেয়া আছে। তো সেই হোমি ভাবা ভারতবর্ষের স্বাধীনতার পরে 1948 খ্রিস্টাব্দে পরমাণু শক্তি কমিশন বলে একটা কমিশন গঠন করে, যাদের কাজ হবে আসলে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল, মানে প্রথম পরমাণু বোমা ইউজ করা হয়, তার আগে এবং তারপরে ওই সময়টা করেই পরমাণু বোমা ইউজ করা হয়। তো ভারতবর্ষ অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতবর্ষে পরমাণু অস্ত্র তৈরি করা শুরু করে। ভারতবর্ষে পরমাণু অস্ত্র তৈরি করা শুরু হয় স্বাভাবিকভাবে আত্মরক্ষার কাজে। তো মানে অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা শুরু হয়, কিন্তু সেই পরমাণু অস্ত্রগুলো যাতে একটা লিমিটের মধ্যে তৈরি হয় এবং যাতে ঠিকঠাক ভাবে ব্যবহার করা হয়, সেই জন্য একটা পরমাণু শক্তি কমিশন বলে এই কমিশনটা গঠন করা হয় 1948 খ্রিস্টাব্দে। প্রথমে সেখানে বিভিন্ন পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা করা হতো, বিভিন্ন
মানে পরমাণু অস্ত্র নিয়ে তাদের স্ট্রাকচার কিরকম হবে, তাদের কার্যক্ষমতা কিরকম হবে, সেই নিয়ে বিভিন্ন গবেষণা করা হতো, বিভিন্ন কাজ করা হতো। এবং 1966 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর এই পরমাণু শক্তি কমিশনটার নাম হয়ে যায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এখন খুবই বিখ্যাত রিসার্চ সেন্টার, এটা একটা রিসার্চ ইনস্টিটিউট। এখানে মানে ফিজিক্সের বিভিন্ন দিকে, মানে ওই পরমাণু নির্ভর বিভিন্ন দিকে বিভিন্ন রিসার্চ করা হয়। খুবই বিখ্যাত একটা ইনস্টিটিউট, অনেকে এখানে পড়াশোনা করেন, অনেকে এখানে রিসার্চ ওয়ার্ক করেন। তো এই নাম দুটি দাদা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। দাদা, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডটা কি? ওখানে ওটা একটা সংস্থা যেখানে তোর বিভিন্ন যে স্পেস, মানে তোর জেট প্লেন টাইপের বা বিভিন্ন বড় কি বলে ওটাকে, যাত্রীবাহী বিমান যেগুলো আছে সেইগুলো সম্পর্কে নিয়ে কাজকর্ম করা হয়, সেগুলো নিয়ে গবেষণা করা হয়, এই সমস্ত করা হয়। এবং ওখানে এটা সম্ভবত ব্যাঙ্গালোরে আছে সম্ভবত, আমি দেখে নিচ্ছি এক্ষুনি। ওই সব নিয়ে গবেষণা করা হয়। এবং এখানে মানে কিছু বিখ্যাত বিমান যেগুলো এখন আর ইউজ করা হয় না, মানে খুবই ঐতিহাসিক জিনিস যেগুলো আর কি, যেগুলো বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল বা বিভিন্ন সময় ব্যবহার হয়েছিল, সেগুলো ওখানে রেখে দেওয়া আছে। দাদা, এটা কি তাহলে বিমানের মিউজিয়াম বলা যেতে পারে? কি হতে পারে? দাদা, মানে এখানে বিমানগুলো তো রাখা পুরনো, তো বিমানের মিউজিয়াম টাইপের। হ্যাঁ, অনেকটা বলা যেতে পারে এটা। কিন্তু এখানে বেসিক্যালি এখনো যে ড্রিল ওয়ার্ক গুলো করা হয়, মানে কিরকম বলবো, একটা সৈন্যবাহিনী আর কি যুদ্ধে যাওয়ার আগে মার্চ চাষ করে, তো সেই রকম বিভিন্ন নতুন বিমানগুলো হওয়ার পরে সেই বিমানগুলো প্র্যাকটিস ওয়ার্ক, মানে ওড়ানোর যে প্র্যাকটিস ওয়ার্কটা, সেটা ওখানে করা হয়। এবং অনেক কিছু ওখানে করা হয়। পাশে মিউজিয়াম টাইপেরও একটা আছে, হ্যাঁ, ব্যাঙ্গালোরে। এটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা বড় এবং অন্যতম প্রাচীন একটা এয়ারস্পেস এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারার। এখানে আর কি বিমান তৈরিও হয়, বিমান নিয়ে বিভিন্ন গবেষণা হয়, বিভিন্ন কাজ হয়। বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন এবং অন্যতম বৃহৎ। মেন সংস্থাটার পাশেই মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা আমার দেখা, তবে মেন সংস্থাটা বোধহয় সাধারণ মানুষকে সবসময় ঢুকতে দেয়। এটা মনে রাখতে হবে। আর ভারতে প্রযুক্তি বিজ্ঞানের দৌলতে তখন থেকেই কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব শুরু হয়। সবুজ বিপ্লব মানে বিভিন্ন নতুন ধরনের জৈব সার আবিষ্কার করা শুরু হয়, বিভিন্ন ধরনের সমস্ত যে ধান টান যেগুলো হয়, ধানের যে নতুন বীজগুলো বা গমের যে নতুন বীজগুলো, আসলে সবুজ বিপ্লব শুরু হয়েছিল গম নিয়ে, পাঞ্জাব এরিয়াতে। মানে বিভিন্ন যে হাইব্রিড জিনিসপত্রগুলো হয় আর কি গাছে, মানে বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটির নাম নিশ্চয়ই শুনেছিস ধান এবং গমের। তো সেই সমস্ত ওই রিসার্চ ওয়ার্কগুলো থেকে সেই সময় থেকেই শুরু হতে থাকে, এই যে লিখেছে। এবং সেটা কি নাম দেওয়া হয়, সবুজ বিপ্লব। প্রথমে এটা শুরু হয়েছিল গম থেকে, এটা মনে রাখবি, এবং শুরু হয়েছিল ওই পাঞ্জাব এরিয়ায়। 1997 খ্রিস্টাব্দে পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের খাদ্য উৎপাদন কতটা বেড়েছে দেখ, 55 মিলিয়ন টন থেকে 195 মিলিয়ন টনে পৌঁছে যায়, মানে 3 গুণের থেকেও বেশি। সংখ্যাগুলো মনে রাখার দরকার নেই, এত এগুলো কোনো দরকার নেই, মানে মনে রাখতে হবে ওই সময় করেই সবুজ বিপ্লবটা শুরু হয়েছিল এবং চলেছিল প্রায় 2000 সাল অব্দি এবং তারপরে। আচ্ছা, বিজ্ঞান চর্চার ইতিহাস এরপরে আমরা বাকি আরো ডিটেলসে পাবো ভালো মতো, সেগুলো তখন পড়বো। এখানে শুধুমাত্র বিজ্ঞান চর্চার যে প্রতিকৃতিগুলো, মানে যখন থেকে শুরু হয়েছিল, শুধুমাত্র সেইগুলি আমরা পড়বো। কিন্তু এই জায়গাটা মনে রাখলেই হবে, আর বিশেষ কিছু মনে রাখার এখানে দরকার নেই। এবার বিজ্ঞান চর্চার যে প্রযুক্তির ইতিহাস, তার সঙ্গে মানে সমানতালে নিশ্চয়ই চিকিৎসা বিদ্যার ইতিহাসও চলবে, কারণ চিকিৎসা বিদ্যা তখন থেকে আস্তে আস্তে ডেভেলপ করে। আগে তো ভারতবর্ষে আয়ুর্বেদিক এই সমস্ত চিকিৎসা বিদ্যাই চলতো,
পরবর্তীকালে ব্রিটিশরা অ্যালোপ্যাথি এই দেশে নিয়ে আসে, তার আগে তো অ্যালোপ্যাথি ছিল না। হোমিওপ্যাথি তো পরে জার্মানি থেকে এসছে। ভারতবর্ষে চরক সুশ্রুত সেই আমল থেকেই কবিরাজি বা হেকিমি এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা চলত। প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে সমস্ত কর্মচারী বা ব্রিটিশ যে সেনা ছিল তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা তাদের করতে হতো, কারণ তখন মাঝে মাঝে বিদ্রোহ বিপ্লব এসব হতো, তো সেই সমস্ত সামাল দেওয়ার জন্য তো প্রচুর সৈন্য বা প্রচুর কর্মচারী রাখতে হতো ওদের। তাদের তো মাঝে মাঝে যদি শরীর টরীর খারাপ হয় তো সেই অনুযায়ী চিকিৎসা বিদ্যাও তো উন্নত করতে হবে তাদের। সেই জন্য তাদের চিকিৎসা পদ্ধতি, পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি ওরা ভারতবর্ষে এনেছে, কিন্তু সেই চিকিৎসা পদ্ধতিটা ভারতীয় সাধারণ যে জনগণ তারা ইউজ করতে পারত না, শুধুমাত্র কর্মচারী এবং ব্রিটিশ সেনাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে, অষ্টাদশ মানে বলেছিলাম যেটা 1800, মানে 1700 থেকে 1800, ওর আগের 100 বছর, এই যে 1764 খ্রিস্টাব্দে লিখেছে ব্যাটেটাকে মনে রাখার দরকার নেই, তারা আইএমএস গঠন করে বা ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস গঠন করেছিল কোম্পানি, কিন্তু ভারতীয়দের স্বাস্থ্যবিধি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, তারা ভারতীয় লোকজনদের ব্যাপারে কিছু তেমন ভাবত না। আর এখানে কয়েকটা জিনিস আরো মনে রাখতে হবে, যেটা হলো ম্যালেরিয়া রোগের যে ম্যালেরিয়া রোগের যে জীবাণু এবং ম্যালেরিয়া রোগটা যে হয় স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে, সেই জিনিসটা আবিষ্কার করেছিলেন স্যার রোনাল্ড রস। তিনি কলকাতায় বসে এই রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন 1823 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা মনে রাখতে হবে। দাদা, হ্যাঁ, সবুজ বিপ্লবটাকে মানে কি গাছপালা নিয়ে বিপ্লব করা হয়েছিল? কোনটা? সবুজ বিপ্লবটা? না, ওটা এই বিপ্লব না, মানে এই ব্যাপারে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল। মানে আগেকার দিনে তো লোকে এমনি নর্মাল চাষ করতো, ওই বিপ্লব মানে হচ্ছে সবসময় বিদ্রোহী যে বিপ্লব তা না, বিপ্লব মানে একটা বড়সড় চেঞ্জ, একটা কিছু বড়সড় পরিবর্তন। বিপ্লব মানে একটা বড়সড় পরিবর্তন। আগে এমনি লোকে সাধারণ যেমন চাষ করে সেরকম চাষ করতো, ওইটার পর থেকে হতে থাকে কি নতুন নতুন ধরনের সবুজ সার থেকে আরম্ভ করে নতুন নতুন সার আবিষ্কার হতে থাকে এবং নতুন নতুন করে হাইব্রিড গাছপালা আবিষ্কার হতে থাকে। মেনলি গম ভারতবর্ষে শুরু হয়েছিল, মানে বিভিন্ন 2-3টে গমের ভ্যারাইটি আর বিদেশি কিছু ভ্যারাইটি মিশিয়ে একটা হাইব্রিড তৈরি করা, যেটা খুব বেশি ফলন দেয়, রোগ হয় না গাছটা, এরকম। তাহলে প্রচুর খাদ্য উৎপাদন বেড়ে গেল ওই এলাকাতে। তো এই জিনিসটাকেই বলা হতো সবুজ বিপ্লব। এখন তো এটা আরো প্রসার হয়েছে, এখন জিন নিয়েও রিসার্চ চলছে, গাছের যে জিন 3-4টে গাছের জিন মিশিয়ে একটা নতুন একটা ব্রিড তৈরি করা হয় বর্তমানে আর কি। এই জিনিসটা শুরু হয়েছিল এই ভারতীয় জায়গাতে সেই সময়, তখন সেটার নাম হয়েছিল সবুজ বিপ্লব। এরকম সোনালী বিপ্লবও আছে, শ্বেত বিপ্লবও আছে। যেমন শ্বেত বিপ্লব হচ্ছে যাকে দুগ্ধ শিল্পের বিপ্লব আর কি। দুগ্ধ শিল্পে আমূল পরিবর্তন এসে গিয়েছিল, ডেয়ারি শিল্প যেটাকে বলে আর কি। নতুন ধরনের গরুর ব্রিড বানানো হয়েছিল এবং বানিয়ে বিভিন্ন চেঞ্জ আনা হয়েছিল, সেটা অনেক পরে এসেছে অবশ্যই, সেটাকে যেমন শ্বেত বিপ্লব বলা হয়। দাদা, সোনালী ধানের ক্ষেত্রে বিপ্লব কোনটা? কেটে গেল দাদা। হ্যাঁ, শুনছি। হ্যালো, মানে দাদা সোনালী বিপ্লব মানে কি ধানের বিপ্লব? না, সোনালী বিপ্লবটা মানে আমি যেটা মনে আছে আমার, সেটা হচ্ছে ওই মধু বা হর্টিকালচার এই সমস্ত বিপ্লবটাকে সোনালী বিপ্লব বলতে। শুনতে পেলি? দাদা শুনেছি। হ্যাঁ, ওটা মেনলি ওই 1990 থেকে 2002-3 ওই সময়টা, ওটা অনেক পরের ব্যাপার। সেটা নিয়ে আমাদের ইতিহাসে সেটা থাকবে না, আমাদের ইতিহাসটা তো আগে, মানে ব্রিটিশ সময়কার মোটামুটি ইতিহাসটা। এবারে আর একটা মনে রাখতে হবে, এই যেগুলো ছিল এতক্ষণ যেগুলো বললাম, এই আইএমএস গঠন করা হলো, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস বা এই সমস্ত গঠন করা হলো,
এগুলো কিন্তু শুধুমাত্র ব্রিটিশ কর্মচারী ও ব্রিটিশ সেনাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, মানে কোনো সরকারি প্রচেষ্টা বলে কোনো ব্যাপার না, শুধুমাত্র কোম্পানি নিজেদের সেনার জন্য ব্যবস্থা করেছিল। এবার সরকারি প্রচেষ্টা হিসেবে প্রথম তৈরি করা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় 1833 খ্রিস্টাব্দে কলকাতা একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য একটা কমিটি গঠন করা হয়। মানে প্রতিষ্ঠান তৈরি করেন, প্রতিষ্ঠানটা কেমন হবে, কোথায় তৈরি করা হবে, কিরকম ভাবে চিকিৎসা বিদ্যার চর্চা চলবে সেখানে, সেটা সব ঠিক করার জন্য একটা কমিটি বসিয়েছিল। কমিটিতে 6টা মেম্বার ছিল। 1833 খ্রিস্টাব্দে, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পাশ্চাত্য চিকিৎসা বিদ্যাই হতো এখানে, মানে হওয়ার কথা ছিল আর কি। এই 6 সদস্যের কমিটিতে একমাত্র ভারতীয় সদস্য ছিলেন রামকমল সেন, এই নামটা মনে রাখতে হবে। আর এই কমিটি 1834 খ্রিস্টাব্দে, মানে যে বছর বসেছিল কমিটি 1833, তার পরের বছর 1834 খ্রিস্টাব্দে, তারিখ মনে রাখার দরকার নেই, 1834 খ্রিস্টাব্দে এই কমিটিটা কলকাতা একটা মেডিকেল কলেজ গঠন করার পরামর্শ দেয়। তারপরের বছর 1835 খ্রিস্টাব্দে এশিয়ার প্রথম চিকিৎসা বিদ্যার কলেজ খোলা হয় কলকাতায়, তার নাম হয় কলকাতা মেডিকেল কলেজ। 1835 সালে এশিয়ার প্রথম চিকিৎসা বিদ্যার কলেজ ছিল কলকাতা মেডিকেল কলেজ। বর্তমানে বহু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু জায়গা সেই একই আছে, এবং জায়গা একই আছে মানে আরো বৃদ্ধিও পেয়েছে। এবং এই যে মেডিকেল কলেজ স্থাপন করা হলো, এরপর থেকেই ভারতে পাশ্চাত্য চিকিৎসা সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগটা আরো বেড়ে গেল। তবে প্রথম দিকে কিন্তু ভারতীয় লোকজন খুব একটা যেত না, মানে ওখানে পড়তে, কারণ সাধারণত ব্রিটিশরাই যেত, কারণ এটা তো মেডিকেল কলেজ মানে সেখানে পাশ্চাত্য চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসা করা হতো। আর অ্যালোপ্যাথিক চিকিৎসা মানে সবাই জানিস, সেখানে সব ব্যবচ্ছেদ করা হতো, মানে বডি কেটে ভেটে দেখানো হতো, যেটাকে বলে আর কি, যেটা হয় আর কি মেডিকেল কলেজে, বডি কেটে অর্গান দেখানো বা এসব দেখানো। কিন্তু ওই সময় ভারতীয়দের মধ্যে একটা কুসংস্কার ছিল, মানে ওরা মরা টরা কাটা এগুলোকে অশুভ টাইপের গণনা করা। ওই জন্য প্রথম দিকে ভারতীয়রা খুব একটা যেত না, মানে শুধুমাত্র ব্রিটিশরাই যেত। পরবর্তীকালে আস্তে আস্তে ভারতীয়রা মেডিকেল কলেজে মানে শিক্ষা লাভের জন্য যোগদান করতে থাকে। যেমন উদাহরণস্বরূপ দ্বারকানাথ ঠাকুর, মানে ঠাকুর বাড়ির বিখ্যাত ঠাকুর বাড়ির দ্বারকানাথ ঠাকুর, তার টাকায়, মানে তিনি টাকা দিয়েছিলেন, পড়ার জন্য তো প্রচুর টাকা লাগে, তিনি টাকা দিয়েছিলেন, সেই টাকাতে বেশ কয়েকজন ছাত্রকে তিনি টাকা দিয়েছিলেন, তারা মেডিকেল কলেজে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য বিলেত গিয়েছিল, মানে ইংল্যান্ড গিয়েছিল এই সময়। এবার আস্তে আস্তে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে শুরু করেন। তাদের মধ্যে নাম মনে রাখতে হবে মধুসূদন গুপ্ত। 1858 খ্রিস্টাব্দের মধ্যে বলেছে প্রায় 5 শতাধিক ছাত্র, 500-এর উপর ছাত্র এখানে পড়াশোনা করেছিল। এবার কলকাতার দেখা দেখি আস্তে আস্তে বোম্বাই, মাদ্রাজ এই সমস্ত জায়গাতে মেডিকেল কলেজ তৈরি হতে থাকে। ওই 1835 খ্রিস্টাব্দেই মাদ্রাজ মেডিকেল কলেজ তৈরি হয়। আর একটা মনে রাখতে হবে, বোম্বাইতে যে মেডিকেল কলেজ তৈরি হয়েছিল তার নাম ছিল গ্র্যান্ড মেডিকেল কলেজ। কলকাতারটা কলকাতা মেডিকেল কলেজ, মাদ্রাজেরটা মাদ্রাজ মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে, আর বোম্বাইতে 1845 খ্রিস্টাব্দে, তার 10 বছর পরে তৈরি হয়েছিল গ্র্যান্ড মেডিকেল কলেজ। সেটা তৈরি করেছিলেন জামশেদজি জিজিবয়। আর এখানে আর কিছু মনে রাখতে হবে না। পরবর্তীকালে ভারতবর্ষে আরো অনেক মেডিকেল কলেজ তৈরি হতে থাকে ভারতবর্ষে। আর চিকিৎসা বিদ্যার যে ইতিহাস চর্চা, মানে আমরা যদি দেখি বিবর্তনটা কিভাবে ঘটেছে, সেটা যদি দেখি, প্রথম দিকে ভারতবর্ষে ছিল আয়ুর্বেদিক, গাছপালা থেকে এই যে চিকিৎসা বিদ্যা, আয়ুর্বেদিক, কবিরাজি এসব ছিল। পরবর্তীকালে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি আসে। হোমিওপ্যাথি তো হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন, জার্মানি থেকে আসে। অ্যালোপ্যাথি ব্রিটিশরা নিয়ে এসেছিল। আকুপাঞ্চার একটা বিখ্যাত চিকিৎসা ব্যবস্থা, মেনলি এটা চীনে শুরু হয়েছিল। এই সমস্ত বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন উদ্ভব ঘটেছে বর্তমানকালে। এখন তো বর্তমান সময় যদি দেখি 2021 সালে, এখন তো সব রকম মিক্স করেই চিকিৎসা ব্যবস্থা শুরু হয়। আয়ুর্বেদিকেরও বিভিন্ন ইনস্টিটিউট আছে ভারতবর্ষে, বিভিন্ন জায়গাতে চিকিৎসা করা হয় আয়ুর্বেদিক মতে। এবারে ভারতে
প্রাচীনকাল থেকেই চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অগ্রগতি হতে থাকে চরক শ্রুশ্রুতর আমল থেকে। চরক শ্রুশ্রুতর আমল এমনকি শোনা যায় যে তখনকার দিনে লোকে শল্য চিকিৎসাও করতে পারতেন, মানে অপারেশনও করতে পারতেন তখনকার দিনে, একদম নিখুঁতভাবে অপারেশন করতে পারতেন। তো কয়েকটাতে ধ্বংসাবশেষে, মানে ভারতবর্ষের নয় অবশ্যই, আর ভারতবর্ষে তখন তো প্রাচীন বর্বর জাতিরা ছিল, সেই যে সময়কার কথা বলছি, প্রচুর আগেকার সময়ের কথা বলছি, খ্রিস্টপূর্বাব্দ। সেই সময়ও কয়েকটা জায়গায় অদ্ভুত জিনিস দেখা যায় ধ্বংসাবশেষে, কয়েকটা মাথার খুলি পাওয়া গেছে। বা সেই মাথার খুলিতে অদ্ভুতভাবে দেখা গেছে মাথার খুলিতে ড্রিল মেশিনের যেমন ফুটো হয় সেরকম ফুটো করা আছে। মানে আধুনিক যে মাইক্রো অস্ত্রোপচার যেগুলো করা হয়, মানে মাইক্রো সার্জারি যেগুলো করা হয়, ব্রেন সার্জারি, সেরকম করার জন্য যে খুলিতে যেরকম ফুটো হয় ঠিক এক্স্যাক্টলি সেরকম ফুটো। মানে তখনকার দিনের লোকজন কোনো একটা ভাবে তারা চিকিৎসাবিদ্যায় এতটা এগিয়েছিল। এবং কুষাণ যুগ, গুপ্ত যুগ, তারপর থেকে শুরু হতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা নিয়ে বিরাট চর্চা চলতো আগে। কিন্তু মধ্যযুগে, মানে সুলতানি আর মুঘল আমলে, তখন চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিটা একটু হলেও থেমে যায়। মানে অতটা যে রমরমা যেরকম ছিল আগে ততটা দেখা যায় না। আবার সেটা শুরু হয় কখন? ব্রিটিশরা আসার পর থেকে। আধুনিক চিকিৎসাবিদ্যা বা পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা তখন থেকেই আসে। এবার কিভাবে চিকিৎসাবিদ্যা এগিয়েছে ভারতবর্ষে সেই সমস্ত দেখার জন্য কিছু বই আছে। তো সেই বইগুলো এখানে দেয়া আছে, উদাহরণ কয়েকটা। এই উদাহরণগুলো মনে রাখতে হবে। মানে কে কোনটা লিখেছে মনে রাখার সেরকম দরকার নেই, নামগুলো একবার দেখে রাখা, মানে যাতে নামটা বললে বোঝা যায় যে এটা চিকিৎসাবিদ্যার একটা ইতিহাসের বই। হ্যাঁ, কেউ কিছু বলছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আরেকবার বল। দাদা বললাম যে মধ্যযুগে যে তুমি বললে যে চিকিৎসার যে অগ্রগতিটা ছিল সেটা থেমে গিয়েছিল, কেন গিয়েছিল সেটা? কারণ তার আগে যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানের প্রসার হতো সেই সমস্ত কাজে মূল ভূমিকা যেগুলো গ্রহণ মানে নিত সেগুলো ছিল মেনলি যে গৃহ থেকে লোকে তো চিকিৎসা মানে পড়াশোনা শুরু করতো তখনকার দিনে, তার আগে। আর সেই তারপর থেকে আস্তে আস্তে যে সমস্ত মানে এখন যেগুলোকে ইনস্টিটিউট যেরকম বলে আর কি, সেগুলোকেও আস্তে আস্তে যেগুলো তৈরি হতে থাকে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন তক্ষশিলা, নালন্দা, এসব তৈরি হতে থাকে। তো এইগুলো চিকিৎসা বিজ্ঞানের চর্চা এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞানের চর্চা, এগুলো বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এবার সুলতানি এবং মুঘল আমলে হয় কি, ওরা এসে মানে এই সমস্ত যে সমস্ত নালন্দা ছিল এগুলো মেনলি বৌদ্ধ প্রাধান্য অনেক ছিল। মানে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা অনেক পড়াশোনা করতেন এবং পড়াতেন। এবার সুলতানি এবং মুঘল আমলে যারা এসেছিলেন তারা ছিলেন একদম মানে পুরোপুরি ইসলাম ধর্মী, এবং তারা এই সমস্ত জায়গায় প্রচুর অত্যাচার এবং প্রচুর ধ্বংস এসব চালিয়েছে। বিভিন্ন সুলতান, সমস্ত সবাই অবশ্যই না, যেমন শাহজাহান এবং আকবরের আমলে প্রচুর উন্নতি ঘটেছিল চিকিৎসা ব্যবস্থা এবং এই সমস্ত ব্যবস্থাতে। কিন্তু যদি ওভারঅল দেখা হয় তাহলে সুলতানি এবং মুঘল আমলে এই সমস্ত দিকে বিজ্ঞান চর্চা এবং চিকিৎসা ব্যবস্থার চর্চা অনেকটা হলেও থেমে গিয়েছিল। মানে প্রতিষ্ঠানগুলি আর ছিল না, প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা তেমন হতো না, মানে প্রতিষ্ঠানগুলোতে কোনো রকম মানে প্রতিষ্ঠানগুলো আর কি থিমিয়ে পড়েছিল বলতে গেলে। আগে যদি দেখা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানে মানুষ চীন থেকেও এবং নেপাল থেকেও বিভিন্ন জায়গা থেকেও পড়তে আসতেন, বাইরের বিভিন্ন দেশ থেকে পড়তে আসতেন। কিন্তু যত মধ্যযুগে যখন দেখি তখন দেখা যায় যে আসলে পুরোটা থিতিয়ে পড়েছে এবং অনেক ইনস্টিটিউট তারপর থেকে ধ্বংসাবশেষে পরিণত হয়ে যায়। এই জন্য শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, বিজ্ঞান চর্চা থেকে আরম্ভ করে বিভিন্ন চর্চা, বিভিন্ন কিছুই থেমে যায়। আগেকার দিনে তখনকার যে শিল্প এবং শিল্প চর্চা যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ছিটিয়ে পড়তে থাকে। যেমন আমরা আগেকার দিনে বিভিন্ন যে মন্দিরে যে ভাস্কর্যগুলো দেখা যায়, ভাস্কর্যের তো কিছু বিশেষ স্টাইল থাকে। ভাস্কর্যের ইতিহাস আমরা বললাম না এখানে, কারণ সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেটা যদি পড়তাম তাহলে দেখতাম যে ভাস্কর্যের বিভিন্ন স্টাইল হয় কিছু।
পাশ্চাত্য স্টাইল আছে একটা আলাদা, চাইনিজ স্টাইল আছে আলাদা, ভারতবর্ষেরও নিজস্ব বহু স্টাইল আছে আলাদা। যেমন এই বিষ্ণুপুরের টেরাকোটার কাজ একটা আলাদা, বিভিন্ন স্টাইল আছে। পাথরেও তৈরি করা স্টাইল আছে আলাদা। যেমন তাজমহল যে স্টাইলে তৈরি করা হয়েছে, মানে অবশ্যই লালকেল্লা বা অন্যান্য জিনিস সেই স্টাইলের নয়, মানে অনেক হলেও মানে যত যুগ আমরা দেখবো, টাইমের বিভিন্ন সময়ে স্থাপত্যের ইতিহাস এবং বিভিন্ন শিল্পচর্চার যে সমস্ত ধারাগুলো পরিবর্তন হতে হতে গেছে। তো সে আগের জিনিসগুলো নিশ্চয়ই পরে আর পাওয়া যাবে না। এই জন্যই আগের শিল্পচর্চা এবং আগের বিজ্ঞান চর্চা বহুত কিছু, মানে অনেক কিছুই আস্তে আস্তে তখনই ছিটিয়ে পড়ে। এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসন আসার পর থেকে যখন আধুনিক ইতিহাস চর্চা শুরু হয়, তখন সেগুলোর ইতিহাস লেখা হতে থাকে এবং মানুষ ঘুরে সেগুলোকে, মানে ইতিহাস ঘুরে অতীত ঘুরে আবার সেগুলোকে বার করতে থাকে। এবার ইতিহাসের উপাদান নিয়ে আমরা কিছু জিনিস দেখব। মানে এই যে আগেকার জিনিস আমরা জানছি, আগেকার জিনিস নিয়ে পড়ছি, এই যে বিভিন্ন জিনিস এত সালে অমুক প্রতিষ্ঠিত হয়েছিল, এত সালে এই কমিটি গঠন হয়েছিল, এগুলো আমরা জানলাম কি? মেনলি জানার উপায় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদপত্র। সেই সময়কার যে সংবাদপত্রের যে সমস্ত কালেকশন, এখনো তো ন্যাশনাল লাইব্রেরিতে সেই সময়কার প্রত্যেকটা সংবাদপত্র, প্রত্যেকটা কিছু, যা কিছু জার্নাল, যা কিছু বেরিয়েছে সবকিছু রাখা আছে। তো সেই সংবাদপত্রগুলো থেকে প্রচুর কিছু জানা যায়। বঙ্গদর্শন, সোমপ্রকাশ, বিখ্যাত বিখ্যাত সংবাদপত্র, পরের দিকে আমরা পড়ব। এবং সরকারি নথিপত্র, যেমন কোনো একটা কিছু কাজ হয়তো হলো সরকারি, সেটা তাহলে বিল পাস হলো বা কিছু একটা হলো, তো সেই নথিপত্রগুলো রেখে দেওয়া থাকে বিভিন্ন ন্যাশনাল লাইব্রেরি বা বিভিন্ন মিউজিয়ামে। ব্রিটিশ মিউজিয়ামে বহু কিছু রাখা আছে, ভারতীয় ন্যাশনাল মিউজিয়ামে বহু কিছু রাখা আছে, এগুলো থেকে জানা যায়। আর একটা হলো আত্মজীবনী বা স্মৃতিকথা, যেমন এই সরলা দেবীর জীবনের ঝরাপাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, এগুলো হচ্ছে তার নিজের অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী, কখন কি করেছে। এবার আত্মজীবনী যখন একটা মানুষ লিখছে, তখন তার সে জীবনে কার কার সাথে কখন ইন্টারাকশন করেছে, কি কি জিনিস ঘটেছে, সেগুলো সব লিখে গেছে, একদম পুঙ্খানুপুঙ্খানু বিবরণ লেখা আছে। সেগুলো থেকে একদম ডিটেল জানা যায় অতীতে কখন কি হয়েছিল। এবার সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এখন একটু দেখব। আচ্ছা, তো এগুলোর জন্য আমি আর একটা শেয়ার করছি, একটা স্ক্রিন, একটু দাঁড়া। তো আমরা আত্মজীবনী বা স্মৃতিকথা হিসেবে আমরা পড়বো মেনলি তিনটি: বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, আর সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। মেনলি এই কটাই, এই তিনটেই আমাদের পড়তে হবে। আর চিঠিপত্রের দিকে আমরা পড়ব ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি। আচ্ছা, এটা দ্য ফার্স্ট লেটার, দ্য বুক অফ নেচার, এটা একটা ইংরেজি অনুবাদ। তো এই ইংরেজি অনুবাদ থেকে তারা ইংলিশে কোথাও পড়েছিলি? মানে আমাদের সময় ছিল ইংলিশে, তো তোদের কি ছিল আর আছে কোনো জায়গায়? হ্যাঁ দাদা, ক্লাস 7 দাদা হ্যাঁ হ্যাঁ, তো ঠিক সেই জিনিসটাই আসলে একটা বড় চিঠির একটা অনুবাদ। হ্যাঁ, মানে ওটা একটা বড় অংশ, মানে আমাদের যেটা, আমি যেটা পড়েছিলাম আর কি আমাদের সময়, তোদের একই থাকবে নিশ্চয়ই আশা করছি। তো সেটা আসলে একটা বিরাট বড় চিঠি, মানে একটা চিঠি নয়, প্রচুর চিঠি। এবং সেই চিঠিতে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে বহুত কিছু জিনিস নিয়ে, নেচারের অনেক কিছু জিনিস নিয়ে অনেক কিছু শিখিয়েছিল। তো সেই বইটির বাংলা অনুবাদটার নাম হচ্ছে মেয়ের কাছে বাবার চিঠি, আর আসলটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, মানে এটার অনুবাদটা হচ্ছে মেয়ের কাছে বাবার চিঠি, আসলটা হচ্ছে ইংলিশে লেখা। তো এটা সালটা আমাদের মনে রাখতে হবে, কবে সালটা হয়েছিল।
সালটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দ। মানে এই সালটা নোট করেও রাখতে পারিস, বা আমি যে একটা আগে যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফটাতে সম্ভবত আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। 1928 খ্রিস্টাব্দে তখন জওহরলাল নেহরু ছিলেন এলাহাবাদ। একদম প্রথম লাইনই বোধহয় ছিল, আমার এখনো মনে আছে, প্রথম লাইনই দেখবি পাবি আই অ্যাম ইন এলাহাবাদ এন্ড ইউ আর ইন মুসৌরি, এরকম একটা লাইন ছিল একদম শুরুতে, যদি মনে থাকে। তো এলাহাবাদ থেকে জওহরলাল নেহরু তার 10 বছরের কন্যা ইন্দিরাকে গোটা 30টি চিঠি লিখে পাঠান, প্রায় 30টি। আর সেগুলোই পরে বই আকারে পরে বেরিয়েছে। এই চিঠির মেনলি দুটি উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে চিঠির মাধ্যমে কন্যাকে সম্বোধন করা, আর একটা দেশ বিদেশের বিভিন্ন জ্ঞান বিজ্ঞান সম্পর্কে মেয়েকে সচেতন করা। আর এই বইগুলি 1928 খ্রিস্টাব্দে লিখেছিলেন, আর 1929 খ্রিস্টাব্দে এটি বই আকারে বেরোয়। বইটির নামই ওইটা যেটা বললাম, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তো লেটার হিসেবে এইটাই, আর কিছু আমাদের নেই। তো আমাদের যেটা করতে হবে ভাষা, সেটা হচ্ছে সরকারি নথিপত্রের যে গুরুত্ব ইতিহাসের ব্যাপারে, মানে ইতিহাস জানার ব্যাপারে, সরকারি নথিপত্র যেগুলো বললাম, বিল বা বিভিন্ন বিভিন্ন আইন কানুন, এই সমস্ত যেগুলো, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? তো এবারে সরকারি নথিপত্রটা, আচ্ছা, সরকারি নথিপত্রটা আবার বিভিন্ন রকমের। এরকম একটা হচ্ছে ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশের গোয়েন্দা বাহিনী, তো বিশাল বড় ছিল স্বাভাবিকভাবে, কারণ তখনকার দিনে বহু যে বিপ্লবীরা আন্দোলন করতেন, তাদের বিভিন্ন যে গতিবিধি সম্পর্কে, তারা কোথায় আন্দোলন করার ছক করছেন, এইসব জানার জন্য একটা বিরাট গোয়েন্দা বাহিনী ছিল ব্রিটিশ সরকার। তো সেই গোয়েন্দা বাহিনীগুলো বিভিন্ন জায়গায় তারা অনুসন্ধান চালাতেন এবং তারা রিপোর্ট করতেন সরকারকে, ব্রিটিশ সরকারকে। সেই যে রিপোর্ট, সেই রিপোর্টের বেশ কিছু এখনো রাখা আছে। সেই রিপোর্টগুলো এবং সরকারি যে সমস্ত আধিকারিকরা ছিলেন তাদের রিপোর্টগুলো, পুলিশের রিপোর্ট, বিভিন্ন সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে যে চিঠিপত্র চালানো হতো সেগুলো, আইন কানুন, বিল, এই সমস্তগুলো থেকে বহু কিছু তথ্য জানা যায়। মানে তখনকার দিনে পুলিশ বাহিনীটা তো বিশাল একদম ছড়ানো ভাবে ব্রিটিশ সরকার খুব যত্ন নিয়ে বানিয়েছিলেন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এদেশে পুলিশ বিভাগ তৈরি করেছিলেন, মনে রাখতে হবে এটা, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বিভাগ প্রবর্তন করেছে, এবং সেটাই পরবর্তীকালে আন্দোলন দমনের হাতিয়ার হয়ে যাবে। মানে তারাই মারধর করতো, বা অনেকে তো বিপ্লবীদের তারা জেল ঢুকিয়ে দিত, এরকম আর কি। বিভিন্ন কারাগার যেগুলো ছিল, গোয়ার বিভিন্ন কয়েকটা বিখ্যাত কারাগার ছিল, এবং আন্দামানের কারাগার, তো আন্দামানের সেলুলার জেল তো খুবই বিখ্যাত। এবার 1887 খ্রিস্টাব্দে এদেশে স্বতন্ত্র গোয়েন্দা বিভাগ প্রবর্তন করা হয় ব্রিটিশ সরকার কর্তৃক। সালটা মনে রাখার দরকার নেই। তারপরের সালটা মনে রাখতে হবে 1921 সাল। এটি খুবই গুরুত্বপূর্ণ সাল। ওই যে ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগ, এই গোয়েন্দা বিভাগের নামটা পাল্টে করা হয় ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। নামটা থেকে বোঝা যাচ্ছে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। মানে যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তারা তো রাজনৈতিকভাবে আন্দোলন করতেন, অবশ্যই ভাবে রাজনৈতিকভাবে তারা পরিবর্তন চাইতেন, বা কংগ্রেসও বিভিন্ন আন্দোলনে মদত দিত। তো সেই সমস্ত আন্দোলনগুলোকে রোখার জন্য, বা কোথায় তারা বৈঠক করছেন, বা কোথায় তারা কিরকম ছক বাঁধছেন, কিরকম আন্দোলন করবেন, বা কিরকম বিপ্লব করবেন, সেই সমস্ত খবরাখবর ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি গঠন করা হয় ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এবার ভারতের স্বাধীনতা যখন লাভ করে, তারপর মানে ভারত সরকার, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা, তারা এইটিকেই পাল্টে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি নাম দেয়।
এবার ওদের যে সমস্ত সরকারি নথিপত্র বা চিঠিপত্র বা রিপোর্ট, এই সমস্ত একটা গুরুত্বপূর্ণ নথিপত্র হিসেবে চিহ্নিত করা হয়। এবার উচ্চপদস্থ যে ইংরেজ কর্মচারীরা, তারা বিভিন্ন যে নথিপত্র সংকলন করতেন, মানে তারা বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন যা কিছু দিতেন, তো সেগুলোকে তারা একটা জার্নাল টাইপের বা পেপারস টাইপের একটা জায়গার মধ্যে, মানে হয়তো তার যা কিছু তিনি রিপোর্ট করেছেন সারা জীবনে, সেগুলোকে একটা পেপার বা জার্নাল হিসেবে নাম দিয়ে একটা জায়গাতে বই আকারে বার করলেন। তো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো মনে রাখতে হবে: পেন্ডেরেল মুনের দ্য ভাইসরয়ের জার্নাল আর ম্যান্সবার্গের ট্রান্সফার অফ পাওয়ার। এগুলি এখন পাওয়া যায় ব্রিটিশ লাইব্রেরি, যেটা বলছিলাম একটু আগে। ব্রিটিশ লাইব্রেরিতে বহু কিছু আছে। আর ইন্ডিয়া অফিস রেকর্ডস, মানে ওদেরই যে শাখাটা, সেটা সেখানে পাওয়া যায়। আচ্ছা, এগুলোর আরো কিছু জিনিস, সেগুলো এখানে কোন একটা জায়গায় ছিল। আচ্ছা, তাহলে এই পিডিএফ এ আমি পাঠিয়ে দেবো। আর এইটা মনে রাখতে হবে, মানে আমি যেটা বললাম সেগুলো এখানে পয়েন্ট করে লিখেছে। যেমন বৈপ্লবিক কর্মকাণ্ড, ব্রিটিশ সরকার বিভিন্ন যে বিপ্লবী ও বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রতি গোপনে নজরদারি চালাতো, যেগুলো বলছিলাম একটু আগে, সেগুলো নিয়ে সমকালীন পুলিশ ও গোয়েন্দাদের বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি নথিপত্র থেকে জানা গেছে। মানে ঠিক কখন বৈপ্লবিক কর্মকাণ্ড হতো, তার সাল তারিখ, কোন কোন বিপ্লবী অংশ নিতেন, কোথা দিয়ে কিভাবে বিপ্লবী কর্মকাণ্ড চালানো হতো, সেই সমস্ত রিপোর্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিভিন্ন কমিশন গঠন করা হয়েছিল, যেমন নীল কমিশন, খুবই বিখ্যাত একটা কমিশন। এই নীল কমিশনের পরই নীল বিদ্রোহের শেষে নীল কমিশন যখন গঠন হয়, নীল বিদ্রোহের ফলাফল হচ্ছে এই নীল কমিশনটা। তো এই কমিশনের রিপোর্ট থেকে জানা যায় বাংলার চাষিদের উপর নীলকরদের কিরকম অত্যাচার, আমরা পরে পড়ব। 1860 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল নীল কমিশন। তো সেই নীল কমিশনের রিপোর্ট, হান্টার কমিশনের রিপোর্ট, হান্টার কমিশন একটা রিপোর্ট দিয়েছিল 1882 খ্রিস্টাব্দে সমকালীন শিক্ষা ব্যবস্থার উপর। সেই শিক্ষা ব্যবস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয়ে গেছে, সেটা আমরা পরে গিয়ে পড়ব পরের চ্যাপ্টারে। এই কমিশনের রিপোর্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এই দুটো কমিশন মনে রাখতে হবে, নীল কমিশন, হান্টার কমিশন। আন্দোলন দমনের নীতি বলছিলাম যেটা, সেই যে সরকার গোপনে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালিয়েছিল, বাংলার রাজনৈতিক ঐক্য ধ্বংস করার উদ্যোগে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। এই সমস্ত চিঠিপত্র থেকেও জানা যায়। এগুলোই মনে রাখতে হবে। আর সরকারি যে সমস্ত যেগুলো আছে, সরকারি নথিপত্রের কাছাকাছি আরো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন যেগুলোকে বলা হয় প্রত্যক্ষদর্শীর বিবরণ, মানে নিজে যেটা দেখেছে সেটাই লিখেছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, নিজেরা যেটা দেখেছে সেটাই লিখেছে, মানে আত্মজীবনী, যেটা অটোবায়োগ্রাফি বা স্মৃতিকথা, নিজের জীবন সম্পর্কে লেখা, সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী বিবরণ। সরকারি নথিপত্রে সব জিনিস পাওয়া যায় না, কারণ সরকারের লোক, পুলিশের গোয়েন্দা হয়তো সব জায়গায় নেই। কিন্তু একটা ব্যক্তি যেমন বিপিন চন্দ্র পাল, যেটা আমরা একটু পরেই পড়ব, মিনিট 5 পরই, 70 বৎসর যেটা তিনি লিখেছিলেন, তিনি কয়েকটা জায়গায় যুক্ত ছিলেন, সেটা আমরা দেখছি একটু পরে। তো সেই সমস্ত ব্যাপারে সরকারি নথিপত্রে কিন্তু হিসেব পাওয়া যায় না, কিন্তু সেটি 70 বৎসরে কিন্তু পাওয়া যায়। মানে তিনি যেগুলো দেখেছেন চোখে, সেগুলো তিনি লিখে গেছেন। শুধুমাত্র তাদেরই রচনা নয়, এই সমস্ত আত্মজীবন ও স্মৃতিকথা কিন্তু বিভিন্ন ব্রিটিশ শাসকদেরও পাওয়া যায়। একটা উদাহরণ দেওয়া আছে, বিপিন চন্দ্রের 70 বৎসর, এটা মনে রাখতে হবে। তারপরটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সবকটাই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ইন্দিরা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট অফ ট্রুথ,
সুভাষচন্দ্র বোসের হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এটা অসমাপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা। জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি, রাজেন্দ্র প্রসাদের আত্মকথা। তারপরের গুলো লাগবে না, তারপরের গুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, আত্মকথা অব্দি মনে রাখলেই হবে। আর এখানে কয়েকটা বইয়ের নাম দেয়া আছে, মানে আত্মজীবনী, সেগুলো মনে রাখতে হবে। এবার আমরা দেখবো বিপিন চন্দ্র পালের 70 বছর। এইগুলো এই তিনটার মধ্যে আসে সাধারণত, ছোট বা বড় কিছু একটা কোয়েশ্চেন আসে। তো 70 বছর জীবন স্মৃতি আর জীবনের ঝরা পাতা তিনটে ভালো মতো হবে তৈরি রাখবে, ঠিক আছে? এবার 70 বছর বিপিন চন্দ্র পাল কিন্তু নিজে প্রথম লেখেন, মানে তিনি নিজের তাগিদে লেখেন। তার একটা এই যে লেখা আছে, পৌত্রের হাতে খড়ি উপলক্ষে শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়কে প্রধান পুরোহিত হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই রামানন্দ মানে পুরোহিত, তিনি তাকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে তার যৌবনকালে আত্মজীবনে একটা রচনা করতে, কারণ বিপিন চন্দ্র পালের যে হিস্ট্রিটা, ওর জীবনটা খুবই পাওয়ারফুল। আর এই শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় খুব একটা গুরুত্বপূর্ণ লোক, কারণ এটা প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন। প্রবাসী পত্রিকার নাম হচ্ছে সবাই শুনেছি, রবীন্দ্রনাথ বা বহু লোকের বহু কিছু গল্প কবিতা এখানে ছাপা হয়েছিল। একটা গুরুত্বপূর্ণ, সেই সময়কার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পত্রিকা ছিল। তো বিপিন চন্দ্র পাল এটা লিখেছিলেন। এই সময়কার বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, এখানে কয়েকটা জিনিস নিয়ে মূল্য লেখা আছে। বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা তিনি এখানে লিখেছেন, তার প্রথম জীবনের কথা এখানে লেখা আছে। যেমন সিহট্ট জেলার কৈল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সিহট্টের বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনার কথা লেখা আছে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এসেছিলেন, সেটার কথা লেখা আছে। পরে তিনি যখন রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সেই সময়কার কথা লেখা আছে। কলকাতায় এসে জাতীয় আন্দোলনের যে নেতা আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ, পরে পড়বো আমরা। কংগ্রেস যে গঠন করেছিলেন এনারা ছিলেন আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। শিবনাথ শাস্ত্রী নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রাহ্ম সমাজকে তিনি নতুন একটা দিশা দেখিয়েছিলেন, ব্রাহ্ম সমাজের একটা নতুন ধারা তৈরি করেছিলেন শিবনাথ শাস্ত্রী। এছাড়া বিভিন্ন স্বাধীনতা আন্দোলনেও তিনি যোগদান করেছিলেন বিপিন চন্দ্র পাল। সেই সমস্ত বিভিন্ন ভিতরের কথা এই 70 বছরে পাওয়া যায়। ব্রাহ্ম সমাজের ইতিহাস, পুরনো কলকাতার ইতিহাস, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, ওই 1905 বঙ্গভঙ্গের যে প্রতিবাদে স্বদেশী আন্দোলন তৈরি করা হয়েছিল, মানে ব্রিটিশ জিনিস বয়কট করে দেওয়া হলো, মানে ভারতীয়দের তৈরি মোটা কাপড়, চরকা দিয়ে তৈরি কাপড়, এই সমস্ত জিনিস মানুষ ব্যবহার করতো। বিলিতি জিনিস যে সমস্ত দোকানে বিক্রি হতো সে সমস্ত দোকান পুড়িয়ে দেওয়া হতো। এরকম একটা বিরাট আন্দোলন তৈরি হয়েছিল, স্বদেশী আন্দোলন। তো সেই আন্দোলনের বিভিন্ন তথ্য 70 বছরে পাওয়া যায়। তো এই নিয়ে কিছু জিনিস মনে রাখতে হবে, আমি কোয়েশ্চেনও দিয়ে দেবো পিডিএফে। আর রবীন্দ্রনাথের জীবন স্মৃতি মনে রাখতে হবে। 1912 খ্রিস্টাব্দে মানে এটি ছাপা হয়েছিল, প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। এটি তার কিশোর অবস্থা থেকে আস্তে আস্তে মানে তার জীবনের সমস্ত ঘটনা এখানে লেখা আছে। এটা আমাদের বাংলাতে কোনো একটা ক্লাসে এটা ছিল, জীবন স্মৃতির একটা পার্ট। তো ছিল নাকি আমি জানি না। তবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠাকুর পরিবারে বড় হয়েছিলেন, আর ঠাকুর বাড়ি তো একটা অন্যতম ধনী পরিবার ছিল। তো ধনী পরিবারগুলোতে জীবনযাত্রা কেমন ছিল, অন্দরমহল কেমন ছিল, শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেই সমস্ত ব্যাপারে জীবন স্মৃতিতে খুব ভালো তথ্য পাওয়া যায় স্বাভাবিকভাবে, কারণ রবীন্দ্রনাথ যে বাড়িতে বড় হয়েছিলেন সেই বাড়ির
তথ্য তার লেখা আত্মজীবনীতে পাওয়া যাবে। এবং তখন যে অভিজাত বাঙালি পরিবারগুলিতে বিদেশি প্রথার যে প্রচলন শুরু হয়, মানে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য বিভিন্ন কায়দা কানুন এসব শুরু হয়, সেই সমস্ত বিষয়ে লেখা আছে। ঠাকুর বাড়িতে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষার উপর খুবই জোর দেওয়া হতো, কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতিও অনুরাগ লক্ষ্য করা যায়। নাহলে রবীন্দ্রনাথ তো বাংলা কবিতা লিখতেন। এই সমস্ত সম্পর্কে জানা যায়। ঠাকুর বাড়ির অন্দরমহল, ঠাকুর বাড়ি তো ছিল তখনকার দিনে শিল্প এবং সাহিত্যের একটা পীঠস্থান বলতে গেলে। প্রচুর কবি, সাহিত্যিক, প্রচুর কিছু, মানে অনেকেই ঠাকুর বাড়ি থেকে এসেছে। তো ঠাকুর বাড়ির অন্দরমহলের বিভিন্ন তথ্য জীবন স্মৃতি থেকে পাওয়া যায়। রাজনৈতিক যে ঘটনাবলী কিছু, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এবং রাজনারায়ণ বসু একটা প্রতিষ্ঠা করেছিলেন, নামটা এখন মনে পড়ছে না, পড়বো একটু পরেই হয়তো। জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর আর রাজনারায়ণ বসুর সভাপতিত্বে স্বাদেশিকতার একটা সভা তৈরি করা হয়েছিল ঠাকুর বাড়ি থেকে। মানে সেখানে বিভিন্ন স্বদেশী বিভিন্ন জিনিসপত্র নিয়ে, বিভিন্ন লেখা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে সেখানে চর্চা করা হতো। তো সেই স্বাদেশিকতার সভাটা কেমন কার্যাবলী ছিল, কিরকম ভাবে কাজ করতো, সেই সম্পর্কে জানা যায়। এখানে একটা মজার কথা, যেটা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর মানে ওই স্বাদেশিকতার সভাতে যে খুব একটা আন্দোলন কিছু হতো তা নয়, অদ্ভুত অদ্ভুত কাজকর্ম হতো। যেমন ওই জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর ধুতি, পায়জামা, তার উপরে বুট, জুতো এবং পাগড়ি, এসব উদ্ভট বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পোশাককে একসাথে মিক্স করে একটা হাইব্রিড পোশাক চালু করে দিয়েছিল। সেটাকে বলা হতো স্বদেশিক পোশাক। এই সমস্ত বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রচুর কিছু জানা যায়। গল্পের আকারে খুব ভালো মতো ভাবে লিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন স্মৃতি যেটাকে পাওয়া যায়, সেটা হচ্ছে হিন্দু মেলা বিষয়। হিন্দু মেলা মনে রাখতে হবে। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল এবং ঠাকুরবাড়ি থেকে কিভাবে যোগদান করেছিল বিভিন্ন ব্যক্তিরা, হিন্দু মেলাতে কি করা হতো, স্বাদেশিক ভাবে কি করা হতো, সেই সমস্ত বিষয়ে অনেক কিছু জিনিস জানা যায়। শুধু জীবন স্মৃতি লিখতে গিয়ে আমাদের শুধুমাত্র কবে প্রকাশ হয় 1912 এই সালটি দিয়ে এই বিভিন্ন পয়েন্টগুলিকে একবার লিখে দিয়ে পয়েন্ট সম্পর্কে 2-3 লাইন লিখে দিলেই হয়ে যাবে। মানে বিশেষ কিছু লেখার দরকার নেই। মানে আমরা পরে হিন্দু মেলা সম্পর্কে বিশেষ পড়বো, হিন্দু মেলা ব্রড কোশ্চেনও আসে মাঝে মাঝে, সেটা পড়বো, তো সেটা যেন লিখে দেবো না এখানে, ঠিক আছে? কারণ এখানে ওগুলো গুরুত্বপূর্ণ না। এখানে আমরা কি কি হয়েছিল, স্বাদেশী কথা নিয়ে বিভিন্ন কিছু জানা যাবে। ঠাকুর বাড়ির ভিতরে জিনিসপত্র নিয়ে জানা যেত। রাজনৈতিক ব্যাপারে যে সমস্ত কংগ্রেসের বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কিছু বৈঠক নিয়ে যে ঠাকুর বাড়ি থেকে অংশগ্রহণ করা হতো, সেগুলো নিয়ে জানা যেত। আর হিন্দু মেলা, শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখে কিছু লিখবো, আর কিছু না। ঠাকুর বাড়িতে স্বদেশিকতার একটা বিরাট প্রচলন ছিল। এই যে লাস্ট লাইনে লেখা আছে, ঠাকুর বাড়িতে কোনো এক নতুন আত্মীয় ইংরেজিতে চিঠি লিখে পাঠিয়েছিলেন বলে সেই চিঠিটি লেখকের কাছে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। মানে ওনারা স্বদেশী বা বাংলা ভাষায় চিঠি ছাড়া অন্য চিঠি গ্রহণ করতেন, এতটাই স্বাদেশিকতা ছিল তাদের মধ্যে। এই যে এখানে নবগোপাল মিত্রর হিন্দু মেলার কথাও লেখা আছে। দাদা, হ্যাঁ দাদা, আমরা আগে যে টিচার পড়তাম, হ্যাঁ, ওনারা বলতেন যে হিস্ট্রি নাকি বই দেখে লিখলেও মানে ঠিকঠাক নাম্বার পাওয়া যায় না, এটা কি ঠিক? হ্যাঁ, কারণ তুই সব বইয়েতেই, যে বইয়েতেই আমরা দেখবো সেই বইতে ফালতু কথা অনেক লেখা আছে। কারণ আমি এখন ছায়া আছে আমার কাছে, আমি যেটা পিডিএফটা দেবো সেটাও ছায়া। তো সেগুলোতে যদি দেখি এমন কিছু লাইন লেখা আছে, সেই লাইনগুলো লেখার কোনো মানে হয় না, ঠিক আছে? এই যে একটা লাইন, এই যে আগের এই যে লাইনটি, ছায়া যদি কারোর কাছে সহায়িকা বা কিছু থাকে, এই যে লাইনটি শেষে যেটা বললাম, ঠাকুর বাড়িতে এক আত্মীয় ইংরেজিতে চিঠি পাঠালে চিঠিটি লেখকের কাছে ফেরত চলে যায়, এই কথাটা বইয়ের একটা কোটেশন, মানে বইয়ে যেখানে এই কথাটা লেখা আছে আর কি জীবন স্মৃতিতে, সেটাকে কোট করে তুলে দেওয়া আছে ছায়া। এগুলো তো কোনো দরকার নেই না, এরকম বহু জিনিসই দরকার নেই। আমি শুধু এগুলো, আমি পিডিএফ গুলো দেবো, এগুলো খালি জিনিসটা জানার জন্য।
আর বড় কোশ্চেন গুলো জানার জন্য আমি অন্য একটা ভালোভাবে লেখা আছে আমার, সেগুলো আমি দিয়ে দেবো, সেগুলো করলেই হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে আমাদের কিভাবে, মানে মেন পয়েন্ট গুলো খালি আমাদের উল্লেখ করতে হবে, মানে আমাদের কোয়েশ্চেনটা আসলে কি সেটা আগে বুঝতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি ইতিহাস চর্চায় কিভাবে, কেমন ভাবে বা কিভাবে গুরুত্বপূর্ণ, মানে এটা জিজ্ঞাসা করেনি যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে ওটা থেকে ইতিহাসের কি কি জিনিস আমরা জানতে পারি, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের বিষয়বস্তু। মানে এটা থেকে আমরা ইতিহাসের বা অতীত কাহিনী কি কি জানতে পারি সেগুলো আমাদের লিখতে হবে। তো এগুলো থেকে কি কি সাহিত্যের ব্যাপারে কি জানা যায়, সাহিত্যিক তার কি মূল্য, সেগুলো নিয়ে তো আমাদের কাজ না। তো ইতিহাসের ব্যাপারে আমরা তখন জানবো, আমাদের উল্লেখ করতে হবে কি মেন জিনিসগুলো সাল উল্লেখ করতে হবে, আর সেগুলো থেকে যে জিনিসগুলো জানা যায় সেগুলো ইতিহাসে কি ইম্প্যাক্ট ফেলছে বা কি তার ইতিহাসে কি পরিবর্তন আনছে সেগুলো জানা যায়। যেমন তখনকার দিনে অভিজাত যে ধনী পরিবারগুলো, তাদের অন্দরমহলের বিষয়, অন্দরমহলের কিরকম ছিল, অন্দরমহলের কায়দা কানুন শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল ধনী পরিবারগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। সেই সম্পর্কে ইতিহাসে একটা নতুন অধ্যায় তৈরি করা হয়, মানে একটা নতুন অধ্যায় যুক্ত হলো জীবন স্মৃতির পরে। মানে জীবন স্মৃতির আগে যে লেখাগুলো আছে সেগুলো থেকেও জানা যায়, কিন্তু একটা ধনী পরিবারের একজন রবীন্দ্রনাথের মতো লেখক তিনি যে আত্মজীবনী লিখছেন সেটাতে অবশ্যই খুবই ভালোভাবে সেটা জানা যাবে, স্বাভাবিক ব্যাপার। তো এটাই ইতিহাসের উপর কি ইম্প্যাক্ট ফেলছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, সেটাই দিতে হবে। ঠিক আছে, এই যে স্বাদেশিকতা, এই স্বাদেশিকতাটা স্বাদেশিক আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছিলেন, স্বাদেশিক যে বিরাট আন্দোলন চলেছিল 1905-এর বঙ্গভঙ্গের প্রতিবাদে, সেই আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছিলেন এবং জীবন স্মৃতি থেকে সেই ব্যবস্থায় কি জানা যায় সেটা জীবন স্মৃতিতে পাওয়া যায়। যেমন 1905-এর বঙ্গভঙ্গের প্রতিবাদে ঠাকুরবাড়ি থেকে একটা র্যালি টাইপের বেরিয়েছে, কি রকম আন্দোলন হয়েছিল যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে সেই সম্পর্কে খুব ডিটেলসে জানা যায়। সেটা আমাদের পরে আছে ভালো মতো, তাই না, এখন আমি বললাম না অতটা, সেই সম্পর্কে জানা যায়। তো এই যে ইতিহাসে কি ইম্প্যাক্ট ফেলছে সেটা আমাদের কাজ, তো শুধু সেটুকুই লিখবো, এক্সট্রা কোনো জিনিস আমরা লিখবো না, আর যা লিখবো পয়েন্ট করে লিখবো। আর সরলা দেবীর চৌধুরানীর জীবনের ঝরা পাতা, এটিও খুব গুরুত্বপূর্ণ। এটির গুরুত্বটা আরেকটু বেশি দেখতে গেলে, কারণ তিনি, আচ্ছা প্রথম থেকে বলি তাহলে, রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন সরলা দেবী, তার পিতা ছিলেন জানকীনাথ ঘোষাল, এগুলো লিখতে হবে। আর তিনি শিক্ষাবিদ, রাজনৈতিক বিপ্লবী, কবি, লেখিকা, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাকে বলা হয় অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হতো, কারণ তিনি স্পষ্ট ভাষায় সমস্ত কিছু লিখতেন। এবারে এই আত্মজীবনী থেকে কি কি জানা যায়? আত্মজীবনী থেকে জানা যায় পাঞ্জাবি, তার স্বামী পাঞ্জাবি ছিলেন রামঘোষ দত্ত, মানে দত্তটা পরে যোগ হয়েছে আর কি বিবাহের পরে। ইনি ছিলেন গান্ধীবাদী জাতীয়তাবাদী নেতা, এটা মনে রাখতে হবে। এবং সরলা দেবীও প্রথম দিকে গান্ধীবাদী ছিলেন। গান্ধীবাদী মানে কংগ্রেসের প্রথম দিককার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। কংগ্রেসের প্রথম দিক তো গান্ধীবাদী কার্যকলাপ ছিল, মানে অসহযোগ আন্দোলন, মানে অহিংসা আন্দোলন যেগুলোকে বলে আর কি, মানে হিংসাত্মক নয়, বিপ্লবীদের মতো নয়, অহিংসা আন্দোলন, সেই সমস্ত ছিল গান্ধীবাদী আন্দোলন বলা হয়। সেই সমস্ত আন্দোলনে প্রথম দিককে তিনি গান্ধীবাদী জাতীয়তাবাদী নেতা ছিলেন। গান্ধীজি স্বয়ং তাদের বাড়িতে লিখেছে অসহযোগ আন্দোলনের সময় আশ্রয় নিয়েছিলেন কয়েকদিন। এবার পরে তার স্বামীর মৃত্যুর পর তিনি কলকাতায় ফিরে আসেন, এখানে সালটার ওগুলো মনে রাখার দরকার নেই। এবং কলকাতায় ফিরে আসার পর একটা তার মধ্যে পরিবর্তন আসে। কি পরিবর্তন? তিনি এই কংগ্রেসের গান্ধীবাদী নেতা পরিত্যাগ করে বিপ্লবী জাতীয়তাবাদের সমর্থক হয়ে যান। মানে হিংসাত্মক, তিনি বুঝতে পারেন যে গান্ধীবাদী যে মানে ছিল, যেটা সুভাষচন্দ্র যেটি করেছিলেন সেম জিনিস, তিনি প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন,
গান্ধীবান্ধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ হয় বলে তিনি কংগ্রেস পরিত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন, আর তিনি আজাদ হিন্দ ফৌজ পরে, সেই গল্পটা সবার জানা। তো অনেকটাই সেম জিনিস, তিনি কংগ্রেসের নেতা নিজে পরিত্যাগ করে বিপ্লবী জাতীয়তাবাদের সমর্থক হয়ে যান। এবং মহারাষ্ট্রে যখন শিবাজি উৎসব জাতীয়তা একটা আন্দোলনে তখন পরিণত হয়েছে শিবাজি উৎসব, কলকাতায় তখন তিনি সেই রকমই সিমিলার ভাবে প্রতাপাদিত্য উৎসব বলে একটা উৎসব তৈরি করেন। আচ্ছা, কিন্তু এটি কিন্তু আবার যে লিখেছে রবীন্দ্রনাথের ধারণায় কিন্তু প্রতাপাদিত্য ছিলেন দুর্বল মনাহীন চরিত্রের ব্যক্তি, কিন্তু মামার প্রভাব থেকে বেরিয়েছে তিনি প্রতাপাদিত্যকে বাঙালির আইকন হিসেবে তুলে ধরেন। অত উল্লেখ করার দরকার নেই, কিন্তু প্রতাপাদিত্য উৎসব তিনি প্রথম শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল কি, মহারাষ্ট্রের শিবাজির মতো বঙ্গভূমিতে প্রতাপাদিত্যকে জাতীয় বীর হিসেবে তুলে ধরা। কেন? মানে এরকম একটা আইকন তুলে ধরার কি মানে? তার মানে হলো প্রতাপাদিত্যকে একটা জাতীয় বীর হিসেবে যদি তুলে ধরা হয় এবং প্রতাপাদিত্য উৎসবের নামে তিনি শুরু করেন আরেকটা উৎসব যার নাম ছিল বীরাষ্টমী উৎসব। এখানে বিপ্লবী ছেলেদের যারা বিপ্লবী ছিলেন, আমি আগের দিন বলছিলাম যেগুলো, যে বিভিন্ন শরীর চর্চার যে ক্লাব, মানে এখন যেগুলোকে জিম ক্লাব বলে, তখন যেগুলো জিম ক্লাব বা শরীর চর্চার যে ক্লাব ছিল বা খেলাধুলার ক্লাব ছিল, ওইগুলো কিন্তু ছিল জাস্ট ফ্রন্টটা, মানে সামনে তারা দেখাতো আমরা খেলাধুলার ক্লাব বা শরীরচর্চা ক্লাব, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে ওরা বিপ্লবী ছিল, বৈপ্লবিক কাজকর্ম চালাতো। তাদের শারীরিকভাবে সক্ষম করে তোলার জন্য তিনি বীরাষ্টমী উৎসব শুরু করেন। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হতো, যারা শারীরিকভাবে মানে জয়লাভ করতেন বিভিন্ন রকম ইভেন্টে তাদেরকে তিনি পুরস্কৃত করতেন। এবং এই উৎসবটারই আইকন ছিলেন বীর প্রতাপাদিত্য। একটা আইকন রাখলে আর কি উৎসবটা একটু বেশি প্রসার পাবে, ঠিক সেইটারই উদ্দেশ্য ছিল, আর কিছু না। এবার জীবনের ছড়া কথায় আরো বহু কিছু জানা যায়, যেমন এখানে নীল বিদ্রোহ বা নীল চাষীদের উপর নীলকর সাহেবরা কিরকম অত্যাচার চালাতেন সেই সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। চা বাগানের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে ব্রিটিশদের অত্যাচার ও শোষণের শিকার হয় সেই সমস্ত জানা যায়। আর তিনিও ঠাকুরবাড়ির ছিলেন, তাই আমরা জীবন স্মৃতি দিয়ে ঠাকুরবাড়ির অন্দরমহলের যে পয়েন্টটা অ্যাড করবো বলেছিলাম সেই পয়েন্ট এখানেও দেওয়া যাবে। একই জিনিস, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা কিরকম ছিল, শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল সেই সম্পর্কে জানা যায়। আবার ওখানে যেমন পড়েছিলাম 1905-এর বঙ্গভঙ্গের বিদ্রোহ, এই প্রতিবাদে যে স্বদেশী আন্দোলন শুরু হয়, এখানেও সে একই জিনিস। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রতিষ্ঠান গঠন করেছিলেন। এটা ছিল একটা ট্রাস্টের মতো, মানে ট্রাস্ট সংস্থার মতো, ওই এখন যেগুলো ট্রাস্ট সংস্থা হয় আর কি, মানে টাকা জোগাড় করে রাখে বিভিন্ন, এখন যেমন এই কোভিড পরিস্থিতিতে যে ট্রাস্টগুলো তৈরি হয়েছে, বিভিন্ন লোকেদের টাকা দান করে না, ঠিক সেই একই জিনিস স্বদেশী আন্দোলনের সময় যারা স্বদেশী আন্দোলন করতেন, কারণ তখনকার দিনে তো ব্রিটিশদের যে জিনিসগুলো এখানে বিক্রি হতো সেগুলো তো কম দামি ছিল, কারণ ব্রিটিশদের জিনিস তো ইংল্যান্ডে তৈরি হতো খুবই কম দামে, প্রচুর তৈরি হতো কম দামে, আর ভারতীয় জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল তখনকার দিনে। আর তখনকার দিনে স্বদেশী আন্দোলনের মূল মোটো কি ছিল? মূল মোটো ছিল বিদেশি জিনিস আমরা কিনবো না, বিদেশি জিনিসপত্র জ্বালিয়ে দেবো, আমরা স্বদেশী জিনিসপত্র প্রচার করবো। কিন্তু স্বদেশী জিনিসপত্রের প্রচার করতে গেলে তো লোকের তো পকেট ফাঁক হয়ে যাবে স্বাভাবিকভাবেই, কারণ প্রচুর দাম। তো সেই আন্দোলনটাকে চালানোর জন্য যে টাকার দরকার হতো, সেই টাকাটার জন্য তিনি যে ট্রাস্ট তৈরি করেছিলেন তার নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। এটা মনে রাখতে হবে। আর চিঠিপত্রের কথা তো বললামই, বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত নেতারা ছিলেন তাদের মধ্যে চিঠিপত্রে চালান যেগুলো হতো চিঠিপত্র, আর ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর যে চিঠিপত্রগুলো ছিল সেগুলো। তো এগুলো থেকেই মেনলি ইতিহাসের সম্পর্কে জানা যায়। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলে নে। হ্যালো, না দাদা নেই কোনো প্রশ্ন। আচ্ছা, তাহলে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা।
আর পরের দিন আমরা দুটো জিনিস পড়বো, দুটো জিনিস পড়ে নিয়ে আমরা সেই দিনই পরের চ্যাপ্টারটা শুরু করে দেবো। আচ্ছা এই দুটি জিনিস পড়াতে 8 ঘন্টা মতো লাগবে, বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ। আচ্ছা এ দুটো কি, এক মিনিট, আচ্ছা আজকে তো রাত হয়ে গেছে, তাহলে এটা পরের দিনই পড়াই। হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে যেটা বলছিল কালকে কিংবা পরশু কোনো একটা দিন একটা ক্লাস নিই, তো আমি যদি সময় পাই তো ওই সময় একটা ক্লাস নিতে পারি, তাহলে এটা শেষ করে দেবো। কালকে তো বললো যে কালকে ফিজিক্যাল সায়েন্সটা ক্লাস হবে না, তো সেই সময় চ্যাপ্টার 1 আর 2 ফিজিক্যাল সায়েন্সের কুইজ হবে। আচ্ছা, জিওগ্রাফি ঠিক ক্লাস আছে, হবে না, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সময় করে যে আমি লিঙ্ক দিয়ে দেবো একদিন, তো সেদিন আমি এই বঙ্গদর্শন আর সোমপ্রকাশ এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পরেও আবার পাবো, কিন্তু পরে যেখানে আছে সেখানে এত বিস্তারিত নেই, এটা আবার এই চ্যাপ্টারে বেশি বিস্তারিত আছে, দুটি কোশ্চেন আছে, সেই দুটো দেখবো, আর কিছু শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেন আমি একটা লিস্ট দিয়ে দেবো, ওইটাই। আর একটা জিনিস যেটা দেখানোর আছে দেখিয়ে নিই, ধরো বললাম আমি, এটা আমি পাঠিয়ে দিচ্ছি আজকে। আমি মেনলি দুটি পিডিএফ দিলাম, আগের দিনের পিডিএফটা হিস্ট্রি চ্যাপ্টার 1 আর হিস্ট্রি চ্যাপ্টার 1-2, এই দুটি পিডিএফই থাকবে এই চ্যাপ্টার। ঠিক আছে দাদা। এই সোমপ্রকাশটা পরের দিন হবে, বঙ্গদর্শনটা পরের দিন হবে, আর যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি পিডিএফটা আজকেই পাঠিয়ে দিচ্ছি। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দাদা। এখানে যেগুলি দাগ দেওয়া আছে এগুলি আমাদের সময় গুরুত্বপূর্ণ ছিল, এখনো তাই থাকবে, তো এই দাগগুলো মনে রাখতে হবে, মানে কাল লেখা কোন বইটা। ওকে দাদা। খেলার ঠিক আছে। ইতিহাসে মাত্র এই দুটি, আর এটা মনে রাখতে হবে মান্নাদের আত্মজীবনী ছিল জীবনের জলসাঘর। এই সম্পর্কে কি আত্মজীবনী মানে কি? আত্মজীবনী মানে তিনি কখন কোন সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করেছিলেন, কখন কি করেছিলেন, কখন কি গান লিখেছিলেন, কোন ঘরানার প্রবর্তন করেছিলেন, তো সেই সমস্ত ইতিহাস এখানে সাল তারিখ সমেত পাওয়া যায়। আর প্রসঙ্গ সত্যজিৎ, ছবি ও কথা, সত্যরায় সম্পর্কে বহু কিছু লেখা আছে এখানে, চলচ্চিত্র ইতিহাস সম্পর্কে আমানুল হকের লেখা, এটা মনে রাখতে হবে। আর এখানে সবকটি মনে রাখতে হবে, সংবাদপত্রের নাম এবং সম্পাদক, মানে এখানে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, আমরা পরের দিকেও পাবো, পরের চ্যাপ্টার গুলোতেই। গোটা আমাদের যে ইতিহাস বইটা আছে টেনে, গোটা বইয়ে ছড়ানো আছে বিভিন্ন জায়গায়, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। কয়েকটা সালও মনে রাখতে হবে, সালগুলো কোনটার মনে রাখতে হবে, সেগুলো আমরা বিভিন্ন সময় পাবো, তো সেগুলো মনে রাখতে হবে। তো একটা কাজ করতে পারিস, এই জিনিসগুলো, এই যেগুলো লেখা আছে একটা ছক আকারে লিখে ফেলবো, ঠিক আছে? দাদা আমি লিখে দেওয়ালে টাঙিয়ে দিই। হ্যাঁ যাই হোক, মানে খাতাতে বা যাই হোক করে, মানে আলাদা আলাদা একটা ছক, সংবাদপত্রের একটা আলাদা ছক থাকবে, সেখানে কার কার এই সম্পাদকের নাম, আর যেগুলো সাল মনে রাখতে হবে, যেগুলো বলবো আর কি, সব তো সালের দরকার নেই, পরে পাবো আর কি, যেগুলো বা যেগুলো মেনলি টেস্ট পেপার করতে গিয়ে যেগুলো পাবো, সেইগুলো আমরা লিখে রাখবো। দাদা এগুলো তাহলে হিস্ট্রি জিওগ্রাফিটা আলাদা খাতা বানাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক, একদমই একটা আলাদা খাতাতে এই সমস্ত তথ্যগুলোকে লিখে রাখতে হবে, শুধু তথ্যগুলোকে, মানে প্রথম দিকে থাকবে বইয়ের নাম, কিছু বই যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো, এগুলো শুধু এই চ্যাপ্টারেই না, পরের চ্যাপ্টারে পাবো, আরো পাবো, তো একটা আলাদা জায়গা করলাম, ধর সাপোজ বইয়ের নাম একটা আলাদা জায়গা করলাম, তো সেখানে জায়গা করে এই চ্যাপ্টারে 2-3টে লিখে এলাম, যে 2-3 পাতা গ্যাপ রেখে দিয়ে আবার পরে সংবাদপত্র শুরু করলাম, ওই গ্যাপে পরে যখন পড়তে যেখানে ইম্পর্টেন্ট বই পাবো ওখানে লিখে। তো এই তথ্যগুলো আমিও এটা করেছিলাম তখন, তো এই তথ্যগুলো, আর একটা হবে যেগুলো আন্দোলনগুলোর একটা, এইগুলোর একটা, বিভিন্ন সংস্থাগুলোর একটা, এইগুলোর একটা আলাদা চার্ট, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা চার্ট না, মানে একটাই চার্ট থাকবে সেই চ্যাপ্টারে, যেমন সংবাদপত্রে এই চ্যাপ্টার রইলো, পরে যদি আরো সংবাদপত্র পাই এখানেই অ্যাড হবে, মানে একটা জায়গাতেই সংবাদপত্র থাকবে আর কি, এরকম একটা এখন থেকেই বানিয়ে ফেল, ঠিক আছে? আর আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, তো ওই পিডিএফটা একবার দেখে নিস, বঙ্গদর্শন আর সোমপ্রকাশটা পরের দিন শেষ করে আমরা
পরের চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা শুরু করব। ওখানে আমরা শুরুতেই আরো কয়েকটা পত্রিকা পাবো, গণবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, আরো কয়েকটা বই পাবো, গ্রাম বার্তা প্রকাশিকা। তো সেইগুলো পত্রিকা, তো তার সাথে এই সম্প্রকাশ আর এইগুলোও পেয়ে যাবো। ঠিক আছে, এই দুটোকে ফার্স্ট চ্যাপ্টারে কেন রেখেছে আমি জানি না। এই বঙ্গদর্শন আর সম্প্রকাশ, আসল কাজ তো এগুলো থেকে ইতিহাস সম্পর্কে জানা যায়। পরে যেগুলো আছে গণবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, ওগুলো ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ। তো এইগুলো একই সঙ্গে পড়ানোটা, একই সঙ্গে দেখাটা খুবই ভালো ব্যাপার হবে। এগুলো পরের দিন আমরা করবো। আচ্ছা, তাহলে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আজকে, তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ দাদা। ঠিক আছে।